হ্যালো, আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের আদাব জানাচ্ছি। তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। তা আমরা আজকে শুরু করতে পারবো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকের লিখিত সাধারণ জ্ঞান এবং হচ্ছে ফিনান্সিয়াল এন্ড নলেজ অ্যানালাইসিস ভিত্তিক আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? আমি একটু শেয়ার করে দেই। তো সবাই একটু কমেন্টে জানাবেন যে আসলে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তাইলে আমি শুরু করব। মোটামুটি অনেকেই যুক্ত হয়েছেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। আহ, মোটামুটি কয়েকজন আসলেই আমরা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম, ফারুক হাসান ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, তো আমরা যে ব্যাংকিং জিকেটা এখন কিন্তু আমাদের জন্য, ওয়ালাইকুম আসসালাম, তো আমাদের জন্য কিন্তু এখন জিকেটা অনেক সহজ হয়ে গেছে। কিভাবে সহজ হয়েছে? যে আমাদের কিন্তু ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে যে 10 মার্ক আসতেছে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এইটা কিন্তু একেবারে এই 10 মার্ক পাওয়া কিন্তু খুবই সহজ হয়ে গিয়েছে। আপনি বাজারে যত বই আছে, যত শিট দেখবেন, দেখবেন যে 50 পেজের মধ্যেই এই পুরো টপিকটুকু কাভার করা হয়ে গেছে। তার মানে আমাদের যে পুরো মানে 10টা মার্ক আপনি মোটামুটি 50 পেজ, 1 থেকে 50 পেজ পর্যন্ত যদি পড়েন, তাইলে কিন্তু আপনার কাভার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে, এই ফিনান্সিয়াল এন্ড ব্যাংকিং এ 10-এর মধ্যে যে করে হোক 7-8 কিন্তু এনশিওর করা খুবই সহজ। একটু কষ্ট হবে যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ডে, তাদের একটু কষ্ট হবে, কিন্তু যারা হচ্ছে ফিনান্স এন্ড ব্যাংকিং ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে তাদের একটু সহজ হয়। কিন্তু পড়াশোনা করা আসলে আমার মতে 50 পেজ পড়াশোনা করা কোনো কষ্ট না। কষ্ট কিন্তু কষ্ট কিন্তু আমাদের হচ্ছে জেনারেল জিকেটা। ঠিক আছে? জেনারেল জিকে সেইটা। তো আমি দুইটাই আপনাদের জন্য অনেক সহজ করে দিব, যে আসলে কিভাবে আপনারা অ্যানালাইসিস করে পড়বেন। কারণ আমার টার্গেট থাকবে কি, প্রিলিমিনারিতে আপনাদের যেমন টার্গেট থাকে কি 20-এর মানে 10-এর মধ্যে আমরা যে করে হোক 7-8 পাবো, বা যদি 20 মার্কের থাকে তাহলে যে করে হোক কি আমরা 15-16 পাইলে কিন্তু খুশি হই। তো 15-16 পাইতে গেলে কিন্তু আমার সব পড়া লাগে না, বা 10-এর মধ্যে কিন্তু 7-8 পাইতে গেলে সব পড়া লাগে না, বা রিটেনের জন্য কিন্তু বিস্তারিত সব পড়ার প্রয়োজনীয়তা পড়ে না। ঠিক আছে? আমাদের কিন্তু আংশিক পড়লেই কিন্তু হয়ে যায়। তো এই জন্য আমরা আজকে অ্যানালাইসিস করে দেখবো যে আসলে আহ, এখন যেহেতু আইবিএ এডির পরীক্ষাটা কে নিচ্ছে, আইবিএ। তো আইবিএ তো এর আগে মোটামুটি বিগত কয়েক বছরে গভর্ন ব্যাংকে কোনো পরীক্ষা নেয় নাই। তো ওইটা অ্যানালাইসিস করতে গেলে আমাদের অ্যানালাইসিস করা সম্ভব না। তো আমরা কি করব, প্রত্যেকটা ফ্যাকাল্টি দেখবো যে আসলে কমন টপিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে। তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। তো আমি একটু কমেন্ট নেই, দেখি কে কে আছে আমাদের সাথে। আচ্ছা, ফারুক ভাইয়া আছে, ওয়ালাইকুম আসসালাম। আহ শামিকা ঝুমু আপু, ওয়ালাইকুম আসসালাম। সাথী আক্তার, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, সামিয়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সুজন সাহা, ক্লিয়ার। বন্নি একটা তনু, কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো এবার আমরা আসি আমাদের কাজের কথায়। তো আমরা প্রিপারেশন নিব। আমি সব সময় একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাদের যখন কোনো সাজেশন দেই, আমি কিন্তু অ্যানালাইসিস ভিত্তিক দেই। অ্যানালাইসিস ভিত্তিক দেই, কারণ আমি প্রশ্নকর্তা না, তাই না? আমি কিন্তু প্রশ্নকর্তা না। তো আমি যদি প্রশ্নকর্তা হইতাম তাহলে আমি আপনাদের কি দিতে পারতাম, সাজেশন নিজের মতো করে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমি প্রশ্নকর্তা না। হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা লাইভে আমি ভাইকে বলে দিব, সেভ থাকবে, প্লাস হচ্ছে শিটগুলো আমি ভাইকে অনুরোধ করেছি যেন আপনাদের জন্য ওপেন করে দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, আর যে সাজেশন কে দিতে পারে, সাজেশন দিতে পারে একমাত্র প্রশ্নকর্তা। তো আমি কি করি, প্রশ্নকর্তাকে একটু হ্যাক করা ট্রাই করি। হ্যাক বলতে কি, আসলে তার পছন্দের জায়গাগুলো কি, সে কোথা থেকে প্রশ্ন করতেছে, এটসেট্রা এটসেট্রা। এইগুলো যদি আমরা একবার হ্যাক করে ফেলতে পারি, তাইলে কিন্তু আমরা তাদের সাথে তাদের যে অ্যানালাইসিস বা তারা যে জায়গা থেকে প্রশ্ন করে সেই জায়গাটা ধরে ফেলতে পারবো, এবং আমাদের পড়াটা কি হবে, যেখানে আমাদের 100 ভাগ পড়তে হতো সেখানে আমরা পড়াটাকে কি 60-70% কমিয়ে আনতে পারি। এতে আমাদের কি হয়, পড়াশোনা কিন্তু অনেক টাইম সেভ হয়, এবং আমরা হচ্ছে খুব ভালোভাবে এটা মেমোরাইজ করতে পারি এবং পড়তে পারি। ঠিক আছে? আচ্ছা, অনেকে আছে, অনেক স্টুডেন্ট। বাবু সাহেব দিয়েছে যে কোশ্চেনেই দিতে পারতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক কিছু আমি প্রশ্নটা বুঝি নাই ভাই, বাবু সাহেব আপনি কি লিখেছেন আমি বুঝতে পারি না। সবগুলো অ্যানালাইসিস সহ আমরা টোটালি সবকিছু
আলোচনা করবো। হ্যাঁ, আজকে আমরা একটু মজা করব, গল্প করব এবং খুব ভালোভাবে জিকে কিভাবে আমরা প্রিপারেশন নিব সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবং আমি ভাইকে অনুরোধ করেছি যে আপনাদের জন্য ভাইয়ের একটা স্পেশাল যে জিকে শিটটা আছে সেটা যেন আপনাদের হচ্ছে দিয়ে দেয়। হ্যাঁ, সেটা নিয়ে আমরা একটু ইয়ে করব। আচ্ছা, তো আমরা এবার চলে আসি। তো আমরা কি করব, প্রথম আমরা প্রশ্ন বিশ্লেষণ করব। এফবিএস সিটিআই যা যা আছে বিশ্লেষণ থেকে কি কি টপিক ভিত্তিক আলোচনা, যেমন সূচিপত্র দেওয়ার দরকার আমি দিয়েছি। আচ্ছা, আর সাধারণ জ্ঞানের জন্য কি করব, ইজনের যে প্রশ্নটা এফবিএস এর সিটিআই আর্টস ফ্যাকাল্টি মানে চারটা ফ্যাকাল্টি আমরা দেখবো অ্যানালাইসিস করে, এবং আমরা বোঝার ট্রাই করব যে আসলে কোন কোন টপিক আমরা পড়লে, কোন কোন টপিক পড়লে আমাদের হচ্ছে মানে মাদার টপিক কোনগুলো, কি কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়। আপনারা অনেক কোশ্চেন করবেন আজকে, আমি মোটামুটি নিজের জ্ঞান থেকে যতটুকু পারি আপনাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রশ্ন দেখতে পাচ্তেছি না। ও আচ্ছা, আপনি কোশ্চেন করলে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি কোশ্চেন করলে তো আসলে সাজেশন, তা আমি আপনাদের যেটা সাজেশন দিব এটা কোশ্চেনের থেকে কিন্তু কম কিছু না। পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে মিলে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমি প্রত্যেকটা প্রশ্নই অ্যানালাইসিস করেছি। আচ্ছা, তো আমরা আমরা এখন পড়া সরাসরি চলে যাব। তো প্রথম আমরা ফিনান্স এন্ড ব্যাংকিংটা দেখি আসলে কোন কোন টপিক আপনারা পড়লেই কাভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, উইক ইন জিকে হাউ ক্যান আই ইমপ্রুভ, ওই যেটা বললাম, এটা যদি আপনি ইমপ্রুভ করতে চান তাহলে আপনাকে মাদার টপিকটা পড়তে হবে। কি পড়তে হবে? মাদার টপিক গুলো পড়তে হবে। সব পড়ে গড়ে পড়ে লাভ নাই। আপনার যে যে টপিক পড়লে আপনি মোটামুটি 7-8 কমন পাবেন, 10 দরকার নাই, আপনি 7-8 কমন পাবেন, সেইটা পড়লে হয়ে যাবে। ঠিক আছে? আমার কোনোভাবেই আমার কি 10-এর দরকার নাই, আমার দরকার কত, 7-8। কারণ আমার আদার সাইডে মার্ক তোলার জন্য অনেক জায়গা আছে। আর আমি যদি পুরোপুরি শুধু জিকের উপরে ডিপেন্ড হয়ে যাই তাহলে তো চাকরি পাওয়া অসম্ভব, তাই না? শুধু জিকে থেকে আমরা চাকরি পাবো না। তো আমরা দেখি যে আসলে কেমন প্রশ্ন হয়েছে লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে। আচ্ছা দেখেন, ফিনান্সিং থেকে প্রিলিতে হয়েছে একটা, আর লিখিত প্রশ্ন আসে নাই। ব্যাংক সেক থেকে প্রিলিতে এসেছে দুইটা, এখানে আসে নাই। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে এসেছে একটা। তো তারপরে ফিসক্যাল পলিসি এক এক, তো এটা কিন্তু আমাদের কমন আছে। আমি প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করি। ফিনান্সিং যেটা, এটা খুবই কমন টপিক। ব্যাংক সেক হস্তান্তরযোগ্য দলিলের মধ্যে যেহেতু পড়ে, এটাও যদি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু এটা আপনারা শিখে ফেলতে পারবেন খুব দ্রুত। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এইটা একটু কঠিন, অনেক লটও আছে এর মধ্যে। এই ইনস্ট্রুমেন্টটা একটু গুরুত্ব দিয়ে করতে হবে, এখান থেকে আপনি কমন পাবেনই। হ্যাঁ, ফিসক্যাল পলিসি মনিটারি পলিসি তো আমাদের অনেক একটা জানা জিনিস। ফিসক্যাল পলিসিও আমরা বুঝি, মনিটারি পলিসিও আমরা বুঝি। ফিসক্যাল পলিসি কি আর মনিটারি পলিসি কি? ফিসক্যাল পলিসি হচ্ছে আমাদের বাজেট, তাই না? আর সরকার যে আয় ব্যয়ের যে হিসাবটা সেটাই হচ্ছে ফিসক্যাল পলিসি। আর মনিটারি পলিসি যেটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে, তাই না? ব্যাংক রেট পরিবর্তন করে, সিআরআর যেগুলো পরিবর্তন করে ইনফ্লেশন রোধ করা হয় সেইগুলো। তো এইগুলো আমরা যখন ব্যাংকে ভাইবা দেই তখনও পড়ি। আবার এমনিতে যখন আমরা জেনারেল ব্যাংকিং ছিল তখনও কিন্তু ব্যাংকিং পার্টে এই টপিকগুলো আমাদের মাস্ট পড়াই লাগতো, কারণ এখান থেকে অনেক কোশ্চেন এমনিতেই হতো। তারপর ইন্ট্রোডাকশন অফ ফিনান্স থেকে এসেছে একটা। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন। হ্যাঁ, এটা আমরা একটু কষ্ট হলেও পড়ে ফেলবো। ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের পড়ে ফেলতে হবে। এরপর আমাদের কি আছে, ব্যাংকিং ল, আইনগুলো একটু পড়ে ফেলতে হবে। সব পড়তে হবে না, কোনগুলো পড়তে হবে আমি বলে দিব ক্লাসের মধ্যেই। আচ্ছা, তারপরে হচ্ছে কি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট এন্ড মনিটারি সিস্টেম। তারপর রিসেন্ট ব্যাংকিং সেক্টর যে রিফর্মস থেকে রিটেনে কিন্তু কোশ্চেন এসেছে। অর্থাৎ রিটেনে দেখেন বেশি হচ্ছে রিসেন্ট থেকে এবং বিবিধ থেকে প্রশ্ন আসে। আপনার সরাসরি ফিক্সড টপিক থেকে খুবই কম প্রশ্ন আসে। কিন্তু অ্যাব্রিভিয়েশন থেকে কিন্তু মোটামুটি সিনিয়র অফিসার 2-3টা আমাদের চলে আসছিল, তাই না? তো মোট দেখা যাচ্ছে যে এই কয়টা টপিক যদি আপনি ক্লিয়ার করতে পারেন আপনার প্রিলি রিটেন 7-8 মার্ক পাওয়ার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। আর এমনিতেই ফিনান্সিয়াল ব্যাংকিং হচ্ছে আপনার শুধু পেজ সংখ্যা মাত্র, আমি যেটা বললাম, মাত্র 50টা পেজ। এটা যদি আপনি কমপ্লিট করে একটু কষ্ট করে পড়ে ফেলতে পারেন তাহলে দেখা যায় যে 10-এ 10ও কিন্তু আপনি কমন পেয়ে যাইতে পারেন। হ্যাঁ, তো আমরা দেখি বিশ্লেষণ থেকে আমরা কি কি বুঝলাম। আচ্ছা, লিখিত অংশের পুরো প্রশ্ন এসেছে মাত্র 4টা টপিক থেকে। তার মানে লিখিত অংশে মোটামুটি শুধুমাত্র 4টা টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন করা হচ্ছে। কি কি? ফিসক্যাল পলিসি, কি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট এন্ড মনিটারি সিস্টেম, রিসেন্ট ব্যাংকিং সেক্টর রিফর্ম, আর হচ্ছে বিবিধ বিবিধ যে ব্যাংকিং টার্ম আছে, মানে এক কথায় হচ্ছে অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন যেমন সুইফটের ফুল মিনিং কি আসছে না সিনিয়র অফিসারের? সুইফটের ফুল মিনিং কি, সিএআর এর ফুল মিনিং কি, তারপর হচ্ছে ক্যামেলস রেটিং কি। এই যে এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো আমাদের একটু অ্যাব্রিভিয়েশন পড়ে ফেললে এখান থেকেও চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে রিটেন টপিক। তো আমি আপনাদের কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, অনেকেই দেখছি লাইভে যুক্ত আছেন কিন্তু কোশ্চেন অনেক কম। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কোশ্চেন করুন, যে যদিও জিকেতে
আমাদের প্রশ্ন কম থাকে, কারণ এটা ম্যাথ না যে আপনারা বুঝবেন না, তারপরে হচ্ছে এই বিষয়ে যে কিভাবে পড়লে বা কি কি এইগুলো হচ্ছে করবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে যাই। আমরা হচ্ছে টপিক ভিত্তিক একটু সাজেশনের দিকে খেয়াল করি। ঠিক আছে? হ্যালো ইফতেখারুল ভাই, অনেকদিন পরে আপনাকে দেখলাম। আপনি অনেক অ্যাক্টিভ মানুষ। আচ্ছা, আমরা দেখি টপিক ভিত্তিক সাজেশনটা আমরা একটু দেখি যে আসলে কি কি টপিক আমরা পড়লে হয়ে যাবে। ফিনান্সিয়াল জিকে কিন্তু অনেক বেশি কঠিন না, এটা মোটামুটি হচ্ছে অনেক ইজি টপিক, জাস্ট আপনাদের বুঝতে হবে যে আপনি কতটুকু পড়বেন এবং কতটুকু বাদ দিবেন। হ্যাঁ, তো প্রথমত যেটা পড়তে হবে ফিসক্যাল পলিসি পড়তে হবে। তা ফিসক্যাল পলিসি তো আমরা জানি সরকারের ব্যয়, কর, রাজস্ব, সরকারের ঋণ এটসেট্রা দিয়ে আমাদের হয়। তারপরে উদ্দেশ্যগুলো কি, যেমন পূর্ণ কর্মসংস্থান সৃষ্টি করা, মূল্য স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, আয়, পূর্ণ বন্টন, একেবারে ইজি টপিক। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ এইগুলো পড়লে এনাফ, এবং এরা যে সলিউশন সহ আমি একটা প্রিভিয়াস কোশ্চেন সহ একটা শিট দিয়ে দিব, পেজও পাবেন। আবার হচ্ছে মানে কাবিল মাহমুদ ভাইয়ের পেজও পোস্ট করব এবং পার্সোনালিও আপনাদের দিয়ে দিতে বলবো। ঠিক আছে? আচ্ছা, এক্সপেনশনারি এবং কন্ট্রাডিক্টরি রাজস্ব নীতি আমরা জানি না সম্প্রসারণমূলক কখন করা হয়, সংকোচনমূলক রাজ্য নীতি হচ্ছে কিভাবে করা হয়, এইগুলা। ঠিক আছে? তো এইটা অনেক ইজি একটা জিনিস, কারণ যখন মূল্যস্ফীতি হয়ে যায় তখন আমাদের কন্ট্রাডিক্টরি করতে হয়। মানে কি, তখন আমাদের কি করতে হয়, বাজার থেকে কিন্তু একটা জিনিস আপনারা বোঝেন, মনে করেন যে এখন মানুষের মানুষের হাতে হাতে টাকা চলে গেছে, হাতে হাতে টাকা, তাইলে কি মূল্যস্ফীতি হয়ে গেল না? মূল্যস্ফীতি যদি হয়, এখন আমাদের প্ল্যান করতে হবে, কি প্ল্যান করতে হবে, কি করে মানুষের হাত থেকে টাকাটা আমরা হচ্ছে উঠায় নিয়ে আসবো। তো তখনই ব্যাংক কি করে, তখনই দেখবেন প্রাইস বন্ড, তারপর হচ্ছে সুকুক বন্ড এটসেট্রা, বন্ড, সিকিউরিটি পেপার, তারপর সঞ্চয়পত্র এটসেট্রা এটসেট্রার কমাই দেয়, আর হচ্ছে আপনাদের মানে কি বলা যায়, সুদ বাড়িয়ে দেয়, যাতে আপনারা সবাই ক্রয় করতে আগ্রহী হন। এখন মনে করেন সঞ্চয়পত্রে আমাদের 9.75% হচ্ছে ইন্টারেস্ট দিচ্ছে আপনাকে। এখন যখন মূল্যস্ফীতি হবে তখন সরকার কি করবে, এটা মনিটারি পলিসি নিয়ে বলতেছি, তখন কি করবো, মনে করেন 10% করে দিল, তখন আপনারা কি, আপনাদের হাতে যে নগদ টাকাটা ছিল সেটা কিন্তু ব্যাংকে জমা দিয়ে আসবেন, তাই না? ঠিক একইভাবে ফিসকাল পলিসির মধ্যেও কিন্তু যে আমাদের আদার যে সিস্টেম গুলো আছে, খোলা বাজার কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম, সেইভাবে কিন্তু আমাদের এক্সপেনশনারি, কখনো কখনো যদি মুদ্রা সংকোচন হয় সেক্ষেত্রে আমাদের কন্ট্রাডিক্টরি রাজস্ব নীতি কিন্তু গ্রহণ করা হয়। তো মোটামুটি একটু যদি পড়ে ফেলেন তাইলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ রাকিব ভাই ঠিকই বলছেন, আমি কিন্তু ওই ওই কথাটাই বলেছি, আমি যখন অ্যানালাইসিসটা বলেছি রিটেনে দেখেন আমি লিখেই দিয়েছি যে পুরাটা রিসেন্ট ব্যাংকিং সেক্টর রিফর্মস থেকে কিন্তু বেশি আসে। এই জন্য এটার জন্য আপনাকে কি করতে হবে, রিসেন্ট যে সম্পাদকীয় গুলো হয়, মানে আমাদের যে পার্টটা পত্রিকার যে অর্থনীতি রিলেটেড যে পার্টটা, সেটা কিন্তু আমাদের একটু বেশি বেশি করে পড়লেই কিন্তু হয়ে যাবে। তো এডিতে কিন্তু দেখা যাবে যে ফিনান্স এন্ড জিকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রিলিতে যেহেতু সহজ এসেছে, রিটেনেও আশা করি যে ওই ওই টপিক থেকেই কিন্তু আসবে। তো প্রিলিমিনারি অ্যানালাইসিসটা আমি করে দিব, অনেক সহজ আসছিল যদিও, ওইভাবে করলেই হয়ে যাবে। তো ম্যাক্সিমামই দেখা গেছে কি পার্সেন্টেজ থেকে কিন্তু আসছিল। তো আপনাদের সব থেকে বুদ্ধিমানের কাজ কিন্তু পরীক্ষার আগে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যা আছে খুঁটিনাটি সব নোট করে যাবেন। ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং যদি ভালো করতে চান, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকেই আপনি 4-5 এমনিতেই কমন পাবেন, এই জন্য এইটা একটু বেশি বেশি করে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে বাজেটের কাঠামোটা পড়তে হবে, রাজস্ব আয় ব্যয়ের ধারণা, এডিপি, তার মানে এক কথায় হচ্ছে আমাদের কি বাজেটটা দেখতে হবে একটু, বাজেট লাস্ট যে বাজেটটা আছে সেটা একটু আপনাদের দেখতে হবে এবং পড়তে হবে যদি 1 মার্ক কমন পাইতে চান। আর কিছু ধারণা থাকতে হয়, যেগুলো আমি কিছু এখানে লিখেছি, যেমন ক্রাউডিং আউট ইফেক্ট। ক্রাউডিং আউট ইফেক্ট কি, ক্রাউডিং আউট ইফেক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা ইকোনমিক্স স্টুডেন্ট সবাই জানেন, যে সরকার যখন প্রচুর পরিমাণে ঋণ নেয় তখন কি আমাদের অর্থনীতিতে একটা স্থবির অবস্থা দেখা দেয়, তখন প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো প্রচুর ঋণ নিতে হয় অন্য অন্য জায়গা থেকে, মানে অনেক একটি মানে খারাপ একটা অবস্থা যারা বোঝায়। তারপর ফিসকাল ডেফিসিট, তাই না? তারপর প্রাইমারি ব্যালেন্স, অটোমেটিক স্টেবিলাইজার। ঠিক আছে, এগুলো যারা ইকোনমিক্স এর স্টুডেন্ট তাদের জন্য অনেক সহজ, যে কিভাবে সরাসরি অর্থনীতি স্টেবিলাইজ হয়ে যায়, মানে স্থির গতিতে চলে আসে, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল প্রথম। তাহলে প্রথম আমরা কি ফিসকাল পলিসিটা আমাদের কি করতে হবে, ভালো করে পড়তে হবে। তার মানে এখানে লিখিততে আমি বলে দিলাম 1 মার্ক আপনি কমন পাবেন। 1 মার্ক তো না, 5টা যেহেতু আসে 2 করে, তো ফিসকাল পলিসি থেকে যেহেতু আপনি একটা কমন পাবেন, তাহলে হচ্ছে কি আপনার হয়ে যাবে। আচ্ছা, এরপর সেকেন্ড টপিকে আমরা চলে আসি। সেকেন্ড টপিক কি, কি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট এন্ড মনিটারি সিস্টেম। এটা যদি পড়েন, যারা এডি রিটার্ন দিবেন একটু ভালো করে দেখেন না যে কোথা থেকে আপনারা কমন পাইতে পারেন। আমি খুবই শর্ট করে দিচ্ছি এবং আপনি পরীক্ষা দিয়ে এসে মিলাই নিবেন যে ভাইয়ার কথা ঠিক আছে কিনা।
কারণ এখানে একটা আমার নিজের মতো করে মন গড়া না, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি অ্যানালাইসিস করে আপনাদের জন্য করেছি। ঠিক আছে? আচ্ছা, তো মুদ্রানীতির হাতিয়ারগুলো আমাদের দেখতে হবে, যেমন ব্যাংক রেট কত পার্সেন্ট, রেপো রেট, এটা তো আমাদের মানে খুব ভালোভাবে যারা এডির প্রিলি দিয়েছেন সবাই জানেন যে এখান থেকে প্রায় 2-3 মার্ক মতো চলে আসছে, তাই না? এসএলআর রেট আসছিল, সিআরআর আরো কি কি জানি আমাদের আসছিল। হ্যাঁ হ্যাঁ, এইগুলোই পড়লেই হবে। আমি প্রিলিমিনারির জন্য দরকার হলে আরো একটা অ্যানালাইসিস আছে করা, ওইটা আমি দিয়ে দিব। হ্যাঁ, তো মুদ্রানীতির জন্য আমরা ব্যাংক রেট পড়বো, রেপো রেট, রিভার্স রেপো রেট, এসএলআর, সিআরআর, ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন জিনিসটা কি আমরা বুঝি না। ওপেন মার্কেট এর অপারেশনের বাংলা হচ্ছে কি, খোলা বাজার নীতি। অর্থাৎ যখন আমাদের মুদ্রাস্ফীতি বেড়ে যায় তখন আমাদের বন্ড, তারপর সিকিউরিটি এটসেট্রা এটসেট্রা আমরা কি করি, বিক্রয় করি। বিক্রয় করলে নগদ অর্থটা কি ব্যাংকের কাছে চলে আসে। আর হচ্ছে আমাদের মানে যে মানুষের হাতে যে লিকুইডিটি মানে তারল্য সেটা কমে যায়। এর ফলে আমাদের কি হয়, মুদ্রাস্ফীতিটা কিন্তু কমে যায়। ঠিক আছে? আচ্ছা, আর মোরাল সোয়াসিজম মানে এর অর্থ হচ্ছে মানুষের নৈতিকতার সাথেও কিন্তু এটা অনেকটা কানেক্ট হয়। আচ্ছা, এগুলো পড়লে আপনার দুইটা দিকে লাভ। একটা হচ্ছে যখন আপনার ভাইবা থাকবে আর চিন্তা করা লাগবে না ব্যাংকের যে আমি কি পড়ে যাব। এইগুলো পড়লে আপনার ব্যাংকের যে ভাইবাটা সেটাও হয়ে যাচ্ছে। আমার এখনো মনে পড়ে আমি যতগুলো ভাইবা দিয়েছি আমার ম্যাক্সিমাম টাইম রিপিট কোশ্চেন গুলো আমাকে পড়তো, যেহেতু ইকোনমিক্স এর স্টুডেন্ট ছিলাম। তো আমাকে বেশি কোশ্চেন করা হতো যে ইনফ্লেশন বেড়ে গেলে কি করতে হবে, কখন মুদ্রানীতি প্রণয়ন করা হবে, কিভাবে ফিসকাল নীতি প্রণয়ন করা হয়, এটসেট্রা এটসেট্রা, এইগুলোই কিন্তু বেশি কোশ্চেন করা হতো। হ্যাঁ, আচ্ছা, তারপরে পরিমাণগত গুণগত হাতিয়ারের পার্থক্য, এগুলো একটু পড়ে নিবেন, তাহলে বুঝতে পারবেন। এছাড়া আমাদের অর্থ সরবরাহ আছে না, M1, M2, ব্রড মানি, তারপর রিজার্ভ মানি, মানি মাল্টিপ্লায়ার, ভ্যালোসিটি অফ মানি। ভ্যালোসিটি অফ মানি মানে কি, যতবার একটা টাকা মানুষের হাত বদল হয় ততবার এটাকে টাকার একটা গতি বলা হয়। অর্থাৎ এক হাত থেকে আরেক হাতে যাওয়াটাই হচ্ছে আমাদের ভ্যালোসিটি অফ মানি। মানির মাল্টিপ্লায়ার কি, যারা আমরা ইকোনমিক্সের আমরা তো জানি এমপিসি সমান কি, এমপিএস সমান হচ্ছে 1/1 - MPC, এই টাইপের কিছু ছিল, আমার একটু খেয়াল কম আছে। এই টাইপের একটা সূত্র দিয়ে করা হতো। হ্যাঁ, আর M1 M2 এগুলো তো আমরা জানি যে নগদ অর্থ, নগদ অর্থের সাথে যখন আমাদের চলতি আমানত যুক্ত হয় তখন এটা M2 হয়। তার সাথে যখন আরো একটা মানে কয়েন টয়েন এগুলো যুক্ত হয়, ব্রড মানি, এই টাইপের দেখবেন সূত্র দেওয়া আছে। একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, অবশ্যই পিডিএফ দিব ভাইয়া। আচ্ছা, বিদেশি সেন্ট্রাল ব্যাংকগুলোর নাম জানতে হবে কি, কম এসেছে দেখলাম। এগুলো আসলে এখন কম আসে, কারণ বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা মানে বাংলাদেশের পরীক্ষার সিস্টেমে একটা নতুন পরিবর্তন আসছে। পরিবর্তনটা কি, বাংলাদেশ নিজেদের দিকে বেশি ফোকাস করতেছে, বাইরের যে হিস্ট্রি, কোথায় প্রথম সেন্ট্রাল ব্যাংক হয়েছে, কি ইতিহাস ইতিহাস, এগুলো থেকে এখন আর কোশ্চেন আসে না। তারপর কয়েকটা একটু দেখতে হয়, যেহেতু বারবার আসে, যেমন ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংকের নাম কি, অনেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে ফেলে। এটা কিন্তু হবে কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই টাইপের যেগুলো প্রিভিয়াস কোশ্চেন আসছে সেগুলো কিন্তু পড়ে ফেলবেন। হ্যাঁ, 1 - MPC, রাইট। আচ্ছা, এরপর নীতি সুধার করিডোর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এসডিএফ, এসএলএফ, এগুলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে মাস্ট বি আপনাকে পড়তে হবে। ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে অবশ্যই অবশ্যই পড়ে ফেলবেন। এমন না যে আপনি এডি রিটার্ন দিচ্ছেন, আপনার সারা জীবন লাগবে এখন, কারণ ব্যাংকের এখন 10ম গ্রেডে যদিও জেনারেল জিকে আছে, কয়েকদিন পরে দেখবেন যে 10ম গ্রেডেও হচ্ছে ওই একই রকম করে ফেলতেছে, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। আর যাদের ব্যাংকে চাকরির জবের ড্রিম আছে বা ব্যাংকের জব আপনারা চাচ্ছেন, মন থেকে ইচ্ছা আছে, তাদের আপনি কোনোভাবে ব্যাংকিং নলেজ থেকে মানে সরে আসার ওয়ে নাই। এর মূল রিজন হচ্ছে আপনার এটা প্রিলিতে লাগবে, রিটেনে লাগবে, ফোকাস রাইটিং এ লাগবে। আমি আপনাদের শেখাই না ফোকাস রাইটিং, যখন আপনাদের কানেক্ট করা শেখাই, আপনার যদি ব্যাংক রিলেটেড ধারণা থাকে, আপনি বুঝতে পারতেছেন আপনি ওইটাকে কোন লেভেলে নিয়ে যাইতে পারবেন। আপনি যখন একটা ব্যাংকের ফোকাস লিখতেছেন, অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা, তখন কিন্তু আপনি এইগুলো সবই সুন্দর করে নোট করে দিতে পারবেন। তখন কিন্তু আপনার ফোকাস রাইটিং এর মার্কটাও বেড়ে যাবে। কাবিল মাহমুদ ভাই দেখবেন একটা আপনার ক্লাসে বারবার একটা কথা বলে যে জিকে যদি আপনি পড়েন, এটা আপনার প্রিলি হবে, রিটেন হবে, আপনার ফোকাস রাইটিং হবে, ভাইবা হবে। এটা একেবারে সত্য কথা। একটা জিনিসই আছে যেটা আপনাকে তিনটা জায়গায় কিন্তু থাকে। আচ্ছা, এরপর আমরা চলে আসি ইনফ্লেশন টার্গেটিং। আমরা কথা কম বলবো, প্লাস হচ্ছে একটু আলোচনাটা বেশি বেশি করে ফেলি, কারণ অনেক পেজ। আচ্ছা, তারপর মুদ্রা সম্পর্কে আমরা ধারণা, লিগাল টেন্ডার, ফিয়াট মানি, নিয়ার মানি, তারপর এগুলো আমরা কিন্তু অনেকেই জানি যে ন্যারো মুদ্রা কি, হ্যাঁ, ব্রড মানি কি, এটসেট্রা এটসেট্রা, একটু দেখে নেব এখন। আচ্ছা, আপনারা কে কোন বইটা ফলো করতেছেন একটু কমেন্টে বলবেন যে ফিনান্স এন্ড ব্যাংকিং এর জন্য কে কোন বইটা ফলো করতেছেন, এবং রিভিউ দিবেন যে আপনার কাছে ওই বইটা কেমন লাগছে। তাহলে কমেন্টে যারা আছে তারা বুঝতে পারবে যে আসলে তাদের ওই বইটা কেনা উচিত কি উচিত না। হ্যাঁ, সবাই কমেন্ট করা শুরু করেন যে ফিনান্স এন্ড ব্যাংকিং এর জন্য কে কোন বইটা পড়তেছেন, বা আপনার কাছে কি মনে হয়েছে কোন ওয়েতে পড়লে এটা ভালো করতে পারবেন। আর এরপরে হচ্ছে আমাদের রিসেন্ট ব্যাংকিং সেক্টর রিফর্ম, তাই না, যেটা আমাদের বর্তমানে ব্যাংকিং সেক্টর নিয়ে যে এই জিনিসটাই আমাদের আসবে, সেটাই কিন্তু রিসেন্ট ব্যাংকিং সেক্টর রিফর্মের আয়তায় পড়বে।
তো এখন আমাদের বর্তমানে কি ব্যাংক একীভূতকরণ, ব্যাংক মার্জার যেটা বলি, মার্জার এন্ড অ্যাসোসিয়েশন, তারপরে খেলাপি ঋণ শ্রেণীকরণ, প্রভিশনিং নীতি, তারপর হচ্ছে ব্যাসেল 3, কার ক্যাপিটাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ব্যাসেলটা খুব ভালো করে পড়বেন, বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, শুধু বইয়ের নাম বললে হবে না, বইয়ের সাথে কিন্তু অবশ্যই ইয়ে করবেন, আপনার মতামত জানাবেন যে আপনার জন্য এটা কেমন হয়েছে, ঠিক আছে, মানে কেমন লেগেছে, তাইলে অন্যরা একটু বুঝতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে সুধার নির্ধারণে বাজারে পদ্ধতি, ব্যাংকিং কোম্পানি আয়, তো শীটটা দিয়ে দিব, আপনারা দেখে ফেলবেন এগুলা। ঠিক আছে, আমি তো শীট দিবই, আমি দিব অ্যানালাইসিস ভিত্তিক, অত বেশি হবে না আমার, সর্বোচ্চ একটা 30 পেজের মধ্যে প্রিভিয়াস কোশ্চেন সহ সব পাবেন। আচ্ছা, আহ, আচ্ছা, তারপর হচ্ছে মিসেলেনিয়াস, মানে হচ্ছে কি বিবিধ থেকে অনেক প্রশ্ন হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, এইবার আমরা আসি, আমি তো গতদিন হচ্ছে বই অ্যানালাইসিস দেখলাম, মানে বইটা 3টা বই আমি দেখেছি। তো দেখলাম যে আলাল বলেন আর ফিনান্সিয়াল মানে রিসেন্ট পাবলিকেশন বলেন, ফেনম বলেন, যেই বই বলেন না কেন, টপিক সব সেম, ভেতরে ব্যাখ্যাগুলো সব সেম, প্রিভিয়াস কোশ্চেনের কিছু কম বেশি আছে। এই জন্য আপনি যেইটাই নিবেন সেইটাই দেখবেন আপনার কাছে ভালো লাগবে, কারণ আমি নিজে 3টা বই কালকে আমি পড়ছি, সূচিপত্র দেখছি, অ্যানালাইসিস করছি। এই জন্য টেনশনের কিছু নাই যে ও ওই বইটা কিনছে, আমার থেকে হয়তো বেশি শিখে ফেলতেছে, বা আমি এই বইটা কিনে মনে হয় কম শিখে ফেলতেছি, এরকম ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আপনারা কি জানেন হচ্ছে জব গাইডলাইন্স নামে কাবিল মাহমুদ খুব সুন্দর একটা ইয়ে করতেছে, যেখানে ফ্রি ফ্রি হচ্ছে ইয়ে নিচ্ছে, এক্সাম নিচ্ছে। সবাই আজকে jobguidelines.com নামে গুগলে সার্চ দিবেন, সবাই ওখানে সাইন ইন করবেন, ফ্রি এক্সাম গুলো দিবেন। আপনি লাইভ এমসিকিউ যেমন না তেমন ভাবে ভাই যে সুযোগগুলো ফ্রি পিডিএফ দিচ্ছে, তারপরে মানে অনেক সুযোগ সুবিধা অ্যাড করছে, এটা কিন্তু আপনাদের অবশ্যই একটু দেখা উচিত। কারণ হচ্ছে আহ অন্য অন্য যে প্ল্যাটফর্ম গুলো সেগুলো কিন্তু মূলত সব জবকে টার্গেট করে করা, কিন্তু কাবিল মাহমুদ ভাই যে জব গাইডলাইন্স অ্যাপটা করেছে প্লাস ওয়েবসাইটটা করেছে, এটা কিন্তু উনি মাত্র শুধুমাত্র ব্যাংকে টার্গেট করে, মানে মেজর আর কি ব্যাংকে টার্গেট করে করেছে, এখানে সব ব্যাংক রিলেটেড তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন, এই জন্য অবশ্যই কিন্তু এটা করবেন। হ্যাঁ, 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 রিসেন্ট খারাপ করেনি, আলাল ভাইটাও ভালো করছে, স্পটলাইট জিকেও ভালো করছে, আমি 3টাই কালকে দেখেছি, পার্থক্য করতে পারি নাই কোনোটাই। একটু প্রিভিয়াস কোশ্চেন যেমন রিসেন্ট পাবলিকেশন, বাংলাদেশ ব্যাংকের যত প্রশ্ন ছিল প্রিভিয়াস সব অ্যাড করছে, আলাল ভাই টপিক ওয়াইজ কিছু প্রশ্ন অ্যাড করছে, তারপর স্পটলাইট জিকে বিগত প্রশ্নও দিয়েছে, আবার নিজের মতো করে কিছু এমসিকিউ করে দিয়েছে, মোটামুটি সবগুলোই ওই একই রুটেই গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর এডিআর আইডিআর এগুলো পড়ে ফেলবেন। হ্যাঁ, এগুলো সব পড়ে ফেলবেন, পিডিএফটা আমি এটা কমেন্ট সেকশনও দিয়ে দিব ক্লাস শেষে। আচ্ছা, পূর্ণরূপ গুলো পড়ে ফেলবেন, সুইফট, সিআইবি, আরটিজিএস, ব্যাস, এনপিএসবি। সুইফট সিনিয়র অফিসার আসছিল কিন্তু, হ্যাঁ, সুইফটের ফুল মিনিং আসছিল না, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টার কি যেন ছিল, ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। আই থেকে ইন্টার ব্যাংকিং ছিল নাকি, ইন্টার ব্যাংক এই টাইপের কিছু একটা ছিল মনে হয়, তাই না? আচ্ছা, সিআইবি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, আমরা যখন লোন দেই, ঠিক আছে, এই ক্রেডিট ইনফরমেশন ব্যুরোটা কি জানেন? আমরা যখন লোন দেই, তো আমি মনে করেন যে সোনালী ব্যাংকে আছি, তো আমি লোন সেকশনে কাজ করি, তো যখন আমরা লোন দেই তখন আমাদের কি করতে হয়, এখন সোনালী ব্যাংকে উনি কয়টা লোন আছে বা কয়জনের গ্যারান্টর আছে, জামিনদাতা আছে, এটা কিন্তু আমরা দেখতে পারি, কিন্তু উনি যে আসলে অন্যান্য ব্যাংকের গ্যারান্টার বা হচ্ছে লোন নিছে কিনা এটা তো আসলে আমাদের কাছে জানার তথ্য থাকে না। তখন আমরা কি করি, সিআইবি করি, সিআইবি করে ওনার যে ডাটা সেটা আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে সেন্ড করি। আর বাংলাদেশ ব্যাংক কি করে, ওনার যাবতীয়, এখন বাংলাদেশ ব্যাংক তো সকল যে আমাদের শিডিউল নন শিডিউল ব্যাংক আছে সবগুলোই তো সেই তারা নিয়ন্ত্রণ করে, সব তথ্য তাদের কাছে থাকে, তারা কিন্তু এটা হয়ে গেল। আচ্ছা, গ্রুপ না, এটা হচ্ছে আপনি গুগলে যাবেন, হ্যাঁ, গুগলে গিয়ে লিখবেন জব গাইডলাইন্স, জব গাইডলাইন্স, হ্যাঁ, দেখবেন jobguidelines.com নামে একটা ওয়েবসাইট চলে আসছে, ওখানে আপনি গেলেই দেখবেন যে ফ্রি এক্সাম দিতে পারতেছেন, ফ্রি পড়তে পারতেছেন, তারপরে হচ্ছে অনেকগুলা হচ্ছে এক্সাম দিতে পারতেছেন, এবং খুব অল্প টাকায় দেখি ভাইয়া অনেক দারুণ দারুণ হচ্ছে শীট দেয়, যেমন 10 টাকা, 20 টাকা, 30 টাকা এই টাইপের। কাবিল মাহমুদ ভাই তো বরাবরই হচ্ছে বেকার বান্ধব, আর সেখান থেকে আমি আসলে ভাইয়ের অনেক ভক্ত, সেখান থেকে কিন্তু আমি হচ্ছে ইয়া, আর এই পেজটার নাম কাবিল মাহমুদ, আর আমাদের ব্যাংকার সিলেকশন গাইড হচ্ছে আমাদের মূলত, ব্যাংকার সিলেকশন গাইড হচ্ছে আমাদের মূলত ইয়া। আচ্ছা, অনেকে আবার আমাকে রিকোয়েস্ট করেন বা রিটেন এক্সামের জন্য, তো রিটেন এক্সাম তো আমি নিতে পারি না, কারণ একা খাতা দেখার অনেক সমস্যা। তো কমেন্ট বক্সে দেখবেন যে রিটেন এক্সামের জন্য ভাই অল্প টাকায় ব্যাচ খুলছে, যারা মানে নিজেদের খাতায় ভ্যালুয়েশন করাইতে চান যে আসলে আপনি কেমন লেখেন কি করেন, আপনি ইচ্ছা করলে ওখান থেকে অ্যাড হইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, কেওয়াইসি মানে কি, নো ইওর কাস্টমার, যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন দেখবেন একটা কেওয়াইসি ফর্ম দেয়,
আপনার যাবতীয় তথ্য দিতে হয়। তারপরে এএমএল, এএমএল মানে কি, এন্টি মানি লন্ডারিং। তারপর সিএফটি, তারপর ওবিইউ, তারপর ব্যাংক অ্যাসুরেন্স, এগুলো মোটামুটি সব তথ্যই আমাদের একটু জানতে হবে। তো এই আর কি মোটামুটি আমাদের ব্যাংকিং বেসিক নলেজ। মেন যেটা আমাদের একটু খুব গুরুত্ব, 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। যদি পরীক্ষায় আমরা মিস করি তাহলে এই টপিক গুলাই মিস করবো, আর তা না হলে আমাদের কিন্তু বেশি সমস্যা হবে না। তো চেকের প্রকারগুলো পড়ে ফেলবেন। বেয়ারার চেক মানে কি, মনে করেন আপনি হচ্ছে আপনার চেকটা লিখে আরেকজনের কাছে দিলেন, তো সে ব্যাংকে টাকা তুলতে গেল, এটাকে বলা হয় বেয়ারার চেক। অনেক সময় অর্ডার দিতে হয়, অর্ডার চেক। ক্রস চেক কোনগুলা, ক্রস চেক যদি কোনো চেক আমরা হচ্ছে লোনের কাজে ব্যবহার করি, আমরা কোনায় একটা ক্রস চিহ্ন দিয়ে দিই, যাতে ওই চেকটা মানে যেহেতু আমাদের কাছে একটা চেক জমা দিচ্ছে, আমরা ইচ্ছা করলে কিন্তু এটা একটা খারাপ ব্যবস্থা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো কোনায় ক্রস থাকলে যদি তার সিগনেচার না থাকে ওইটা ইউজ করা যায় না। স্টিল চেক চুরি করলে পোস্ট ডেটেড, এখন একটা চেকের মেয়াদ থাকে কয় মাস, 6 মাস মেয়াদ থাকে। তো 6 মাসের যদি হচ্ছে আগের হয় তাহলে সেটা কি এন্টিডেটেড, আর পোস্ট ডেটেড মানে কি, মনে করেন আছে 5/7/2026, আমি লিখে ফেললাম 5/8/2026, তার মানে এটা হয়ে গেল অতিরিক্ত। ঠিক আছে, তো এই জন্য 6 মাসের আগেও হবে না, এবং আজকের ডেটের পরেও যদি ডেট মানে আগে থেকে লেখা থাকে সেটাও কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে এমআইসিআর, এটা অনেকে আমরা বলি যে আর্থের রিডার হবে নাকি রিকগনাইজেশন হবে, তো এটার অ্যান্সার হচ্ছে দুইটা, যে কোনো একটা দিলে হবে, সব থেকে বেশি রিকগনাইজেশনটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। এরপর আসি হস্তান্তরযোগ্য দলিল, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এন্ডোর্সমেন্টের ধরনগুলো একটু শিখে নেবেন, আপনাদের একটু বুঝতে যা অসুবিধা হবে এইটুকুই। আমিও জানি যে আপনাদের মেন সমস্যা হচ্ছে এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট গুলা, আর হচ্ছে চেকের প্রকারভেদ গুলো। একটু যারা ব্যাংকিং কম বোঝেন, আমরা যেহেতু ব্যাংকে জব করি, আমাদের জন্য এটি একটু সহজ, আপনাদের জন্য একটু কঠিন হবে, কিন্তু পড়লে দেখবেন এই টপিক গুলো দাগাই নিয়েন বইয়ে। হ্যাঁ, সব পড়া লাগবে না, জাস্ট এইগুলো পড়লে হবে, কারণ এগুলো অ্যানালাইসিস করে আমি দেখেছি। তো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 পড়বেন, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 পড়বেন, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 পড়বেন, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1993, মানি লোন কোড অ্যাক্ট 2003, আর মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012, আর আইসিটি অ্যাক্ট আছে কত, 2009। এই কয়টা পড়ে নিলে আপনার অ্যাক্ট পড়া লাগবে না। তো এখানে কি শুধু তো আপনি অত বিস্তারিত পড়বেন না, এখানে জাস্ট বেসিক ধারণাটা নেবেন, অত বেশি দরকার নাই। ঠিক আছে, আচ্ছা। তো এখনো পর্যন্ত কে কে আছেন এখানে যে কোনো প্রিলি পাস করেন নাই, দেখি তো হাত তোলেন তো। এবং আপনার মেজর সমস্যাগুলো কি কি, যে ভাই আমি এই কারণে প্রিলি পাস করতেছি না, একটু আমাকে জানাবেন। আচ্ছা, তো এই আর কি মোটামুটি ব্যাংকিং নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। তাহলে ব্যাংকিং থেকে আমরা কি বুঝলাম, যে সামান্য এই কয়টা টপিক পড়লে আমরা কিন্তু কমন পেয়ে যাবো। তো এইটা আমরা যেহেতু দিয়ে দিব কমেন্টে প্লাস সব জায়গায়, তো আপনারা এখান থেকে নিয়ে বই দাগিয়ে ফেলতে পারবেন। দেখবেন যে কি 60 পেজ পড়াশোনা তখন মনে হবে কি 20 পেজের মধ্যে চলে আসছে। এইটাই হচ্ছে অ্যানালাইসিস এর মজা। হ্যাঁ, এই জন্য সবসময় চেষ্টা করবেন যে অ্যানালাইসিস ভিত্তিক পড়াশোনা করার জন্য। অ্যানালাইসিস ভিত্তিক পড়াশোনা করলে 100 পেজের একটা বই চলে আসে মাত্র 30 পেজের মধ্যে, তখনই হচ্ছে কিন্তু আপনি পড়ে সব থেকে বেশি মজা পাবেন। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন যে জিনিসটা। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের কম, সেটা হচ্ছে ধৈর্য। দেখেন এখানে কিন্তু অনেকে জয়েন করছিল, কিন্তু মোটামুটি কেউ যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে, ভাবছে পরে আমরা হচ্ছে লাইভ দেখে নিব, কিন্তু আমার সাথে কথা বলার সুযোগ কি সবসময় পাবেন? বা হচ্ছে যখন একটা লাইভ ক্লাস হয় তখন যে কথা বলার সুযোগটা বা কমেন্ট করার সুযোগটা থাকে, অন্য সময় কিন্তু থাকে না। তো যেহেতু আমরা এই পথের পথিক ছিলাম, আমরা কিন্তু আপনাদের অনেক ধারণা দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, অ্যানালিটিক্যাল স্কিল ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য কোন বইটা ভালো হবে? তো এইটা হচ্ছে এখন বলা মুশকিল, যেমন শুধুমাত্র মানসিক দক্ষতা টাইপের এডিতে প্রশ্ন দিছে, তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি তাহলে মানসিক দক্ষতার একটা বই পড়লেই হয়ে যাচ্ছে। আবার এসওতে দেখা গেছিল কি ডাটা সাফিসিয়েন্সি সহ একটু পাজিল টাইপের কোশ্চেন দিছিল, তো সেক্ষেত্রে আবার মনে হচ্ছে যে অন্য একটা যে কোনো ইসের একটা মানে যেমন রিসেন্ট পাবলিকেশন 7-in-1 এমিনেন্টের আছে অন্যান্য পাবলিকেশনের, সেইটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আইসিটি এর সাজেশন দিবেন নাকি? আইসিটি একটা 12 ডেজ প্ল্যান দিয়েছিলাম, ভিডিওটা আমার পেজে আছে, দেখতে পারেন, বা হচ্ছে আপনারা যদি বলেন তাইলে কিন্তু করে দিব। হ্যাঁ, তো আইসিটি 12 দিন মাত্র যদি আপনি কষ্ট করেন, দেখবেন যে আইসিটি এর পড়ার কিছু নাই। তো এইটাই হচ্ছে অ্যানালাইসিস। আমি যখনই পড়াই আপনাদের জন্য যেটা করি সবই হচ্ছে অ্যানালাইসিস ভিত্তিক করি, যাতে আপনারা খুব শর্টে জিনিসটা করতে পারেন। আচ্ছা, আমরা নেক্সটে চলে আসি। এবার দেখেন আমরা লিখিত অ্যানালাইসিস কিন্তু আজকে সাধারণ জ্ঞান, আমরা ইজনেরটা দেখি। ইজনে দেখেন কি কি টপিক থেকে কোশ্চেন করছে। বাংলাদেশের ইতিহাস 5টা কোশ্চেন, প্রাচীন থেকে বর্তমান। ভৌগোলিক অবস্থান থেকে 2টা কোশ্চেন। বাংলাদেশের শিল্প বাণিজ্য 1, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, প্রত্নতাত্ত্বিক স্থাপত্য, বৈশ্বিক ইতিহাস ব্যবস্থা, মহাদেশ ও রাজধানী, বৈশ্বিক ভূগোল। এই অ্যানালাইসিস করতে কত সময়ের প্রয়োজন, কিন্তু আপনি কিন্তু যদি একটু ডেডিকেটেড হন খুব শর্ট টাইমে কিন্তু অ্যানালাইসিস করে ফেলতে পারবেন।
কয়েকটা প্রশ্ন নিয়ে বসলেই হয়ে যায়, কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন নিয়ে বসলেই কিন্তু হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটা কিন্তু একটা দারুণ কথা। কে বলেছে? মিতু। মিতু আপু একটা কথা বলছে, রিপিটেড কোশ্চেন ভুল করে দিয়ে আসি। তো আমি কিন্তু আপনাদের বারবার একটা কথা বলি যে আপনারা প্রিভিয়াস কোশ্চেন বেশি পড়বেন, ভেতরে অত জটিল জিনিস পড়ার দরকার নাই। কারণ আপনি একটা জটিল জিনিস যদি মনে করেন যে একটা পরীক্ষার হলে আপনার পরীক্ষা দিচ্ছে মনে করেন 5 লাখ, ঠিক আছে, এখন এর মধ্যে ভেতরের জিনিস পড়ে মনে রাখার মতো আছে 1,000 জন, আর বাকি যে 4,99,000 আছে তারা কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস বেসড প্রিপারেশন নিয়ে গেছে। এখন এই 1,000 জন কি যদি জটিল প্রশ্ন বা ভেতরের কোশ্চেন আসে তারা পারবে, কিন্তু বাকি যে 4,99,000 তারা কিন্তু কেউই পারবে না। এখন এর মধ্যে ভাগ হয়ে যায় কখন? যখন প্রিভিয়াস কোশ্চেন যারা পড়েছে তারা ওই প্রিভিয়াস কোশ্চেন গুলোই ভুল করে, তখনই কিন্তু তারা ছিটকে যায়। এখন একটা পরীক্ষায় সাধারণত দেখা যায় যে যদি 100 মার্কের প্রশ্ন আসে তার মধ্যে ম্যাথ জিকে তো ম্যাথের কথা বাদই দিলাম, ম্যাথ ইংলিশ কিন্তু বা আদার যেগুলো আছে সেখানে দেখা যায় যে যদি আমি 60 মার্ক ধরি, 40 মার্কে প্রিভিয়াস কোশ্চেন আসে। আর বাকি তো এগুলো ম্যাথ, তো এগুলো আমাদের বেসিকের বিষয়। তো এই 40 মার্ক আর এখানে যদি 15-20ও পাওয়া যায় তাও কিন্তু আমাদের প্রিলি হয়ে যায়, অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন পড়লে আমাদের এনাফ হয়ে যায়। কিন্তু আমরা কি করি? প্রিভিয়াস কোশ্চেন না পড়ে বেশি বেশি ভেতরে পড়তে যাই, যে দেখা যায় যে এগুলো হারাচ্ছি ওগুলো হারাচ্ছি। ওই আমি প্রতিবারই ক্লাসের সময় একটা কথা বলি, আবারও একটু বলি, সেটা হচ্ছে কি, যদি বেশি খেতে চান, ডাক্তারের দোকানে যদি যান দেখবেন একটা কথা লেখা থাকে, যদি বেশি খেতে চান তাহলে কম খান। এটা কি দেখছেন কি? এখন কোনো আমি তখন খুব ছোট, তো আমি একদিন যাচ্ছি, যাই যাইতে ডাক্তারের দোকানে দেখি লেখা আছে যদি বেশি খেতে চান তাহলে কম খান। তো আমি অবাক হয়ে গেলাম, বেশি খাইতে চাইলে কম খাবো, এটা আবার কি? এটা তো কেমন একটা হয়ে গেল যে তো পরে চিন্তা করে দেখলাম এখানে জাস্ট বোঝাতে চেয়েছে যে আপনি বেশি দিন বেঁচে থাকতে চান, যত বেশি লাইফ এক্সপেক্টেন্সি থাকবে ততদিনই কিন্তু আপনার হচ্ছে আপনি বেশি খাইতে পারবেন, মানে যতদিন বাঁচবেন ততদিন খাইতে পারবেন। কিন্তু যদি বেশি দিন বাঁচতে চান আপনাকে কি করতে হবে? সীমিত খেতে হবে। ঠিক আমি পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসটাই বিশ্বাস করি। আমি কি বিশ্বাস করি? যে হচ্ছে আমরা কি করব? অ্যানালাইসিস ভিত্তিক পড়বো। অ্যানালাইসিস যখন ভিত্তিক পড়বো তখন আমাদের 100টা টপিক হয়ে যাবে কি, মনে করেন যে 65 থেকে 70টা টপিক। তো আমি এই কোন টপিক গুলো বারবার বারবার পড়বো, তাইলে কিন্তু আমি পরীক্ষার হলে বেস্ট পারফরমেন্স দিয়ে আসতে পারবো, অর্থাৎ আমি কম পড়ে বেস্ট পারফরমেন্স দিয়ে আসতে পারবো। অনেকে কি করবে যে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, মনে করেন যে আমার বইয়ে 10টা টপিক আছে, 10টা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই। তো এখান থেকে আপনি 6টা পড়লে আপনি 6 কমন পাবেন, আর বাকি 4টা পড়লে আপনি মনে করেন যে 1 কমন পাবেন। তো রেশিও অনুপাতে দেখা যায় যে 6টা পড়লেই আমি সব থেকে বেশি কমন পাচ্ছি, বাকি 4টা থেকে আমার আউটপুট কম। তাহলে আমি কি করবো? এগুলো পড়ারই দরকার নাই, আমি শুধুমাত্র অ্যানালাইসিস করে যে টপিক গুলো পেয়েছি, আমার কি জিকে থেকে 10-এর মধ্যে 10 পাওয়ার দরকার আছে, আমি যদি 7-8 পাই আমার কি সমস্যা? সমস্যা না। তো এই জন্য আমরা পড়াশোনা কমিয়ে আনবো, কমিয়ে আনলেই দেখবেন যে হচ্ছে আপনার সিলেবাসটা শর্ট হচ্ছে এবং আপনি খুব দ্রুত শেষ করতে পারতেছেন। অনেকে বলে না যে হচ্ছে ইয়ে করা পসিবল, অনেকে কিন্তু দেখবেন বলে যে 3-4 মাসের মধ্যে ব্যাংকের প্রিপারেশন নেওয়া পসিবল। এটা কিন্তু মিথ্যা কথা না, এটা কিন্তু সত্যিই বাস্তব কথা। আপনি যদি আপনার সিলেবাসটা একটু গুছিয়ে নিতে পারেন, কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে বুঝতে পারেন, তাহলে আসলে পাস করা কোনো বিষয় না, প্রিলি পাস করা রিটেন পাস করা আসলেই কোনো বিষয় না। কিন্তু আপনাকে পড়তে হবে। অনেক সময় হয়ে যায় যে অনেকে সময়ের অভাবে, টিউশনির অভাবে, চাকরির জন্য হয় না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি পর্যাপ্ত দিনে সময় দিতে পারেন এবং সিলেবাসটা গুছিয়ে নিতে পারেন, আপনার কাছে এটা কোনো ম্যাটারই হবে না। আচ্ছা, এরপরে জাতিসংঘ পড়বেন আর আঞ্চলিক অর্থনৈতিক জোট। তো সিটিআই এই টপিকের বাইরে কিন্তু কোশ্চেন করে না। তো এইটুকু আমরা লাস্ট সিটিআই যে ক্যাশ প্লাস হচ্ছে এর আগে যে হচ্ছে ক্যাশের পরীক্ষা নিয়েছিল, দুইটা যদি যখন দেখেছি তখনই বুঝতে পেরেছি যে আমাদের কোন কোন টপিক পড়লে হয়ে যাবে। তো এইটা আমাদের সিটিআই অ্যানালাইসিস রিটেনের। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে এফবিএস এর অ্যানালাইসিস। দেখেন দেখেন কত জিনিস, যেমন হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত। দেখেন অফিসার ক্যাশে আসছে 2টা, এটা কিন্তু রিটেন শুধু। সিনিয়র অফিসার আসছে কয়টা? 4টা, 23 ভিত্তিকে। আর অফিসার ক্যাশে আসে নাই, ভালো কথা, কিন্তু 2টা আসছে মানে কি এখান থেকে আপনি কমন পাবেন কি? আমি 100% ধরে নিতে পারি না, যেহেতু পরপর 2টা পরীক্ষায় আমি কমন পেয়েছি রিটেনে, তাহলে ক্যাশে আসেনি তাই কি হয়েছে, এখান থেকে আমি কিন্তু কমন পাবো। তারপরে কি সদস্য সংখ্যা সদর দপ্তর সম্মেলন, 22-এ আসছে 3টা, এসওতে আসছে 2টা, আবার ক্যাশে আসছে 3টা, 3টা পরীক্ষা আসছে। তাহলে 4 নম্বর পরীক্ষায় যে আসবে না এটা কি আপনি বলতে পারেন? 100% আসবে, হয়তো 3টা আসবে না, 2টা তো আসবে। তাহলে এটা কি আপনি মিস দিবেন? কখনোই মিস দিবেন না। এইটুকু আপনার অ্যানালাইসিস করলে লাভ হবে।
এখন একটা জিকে মোটা বই 500 পেজের বই আপনি পড়তেছেন, আর সেইটা আপনি অ্যানালাইসিস করে দাগিয়ে সেটা আপনি 100 পেজের মধ্যে নিয়ে আসছেন, অনেক ডিফারেন্স ভাইয়া। এইটা যতদিন না বুঝতে পারবেন ততদিন আপনি প্রিলি পাস করার জন্য হাবুডুবু খাবেন, রিটেন পাস করার জন্য হাবুডুবু খাবেন। বেশি বেশি করে অ্যানালাইসিস করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসে সাধারণ বিজ্ঞান। বিজ্ঞান থেকেও কিন্তু অনেক প্রশ্ন হয় আমাদের রিটেনে। যেমন হচ্ছে দেখেন, পরপর 3টা পরীক্ষায় কিন্তু আমাদের এসেছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনীতি থেকে শুধু ক্যাশে আসছিল, এগুলো আবার প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। এগুলো প্রিলির জন্য। আন্তর্জাতিক অঙ্গলে বাংলাদেশ প্রিলি, পরিবহন যোগাযোগ মেগা প্রজেক্ট প্রিলি, বৈশ্বিক অর্থনীতি ও ব্যাংকিং এটা পড়বেন, এটা রিটার্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই আর কি, অ্যানালাইসিসটা দেখলেই বুঝতে পারবেন, সবার ধরে ধরে বলানো লাগবে না। এরপরে আমরা চলে আসি হচ্ছে সিটিআই। সিটিআই দেখেন কোন কোন টপিক থেকে প্রশ্ন করে, একেবারে সব দেখেন সিমিলার টপিক। ঠিক আছে, তাহলে শেষে আমি একটা অ্যানালাইসিস দিয়েছি যে সম্মিলিত সম্মিলিত টপিক গুলো, এইটাই কিন্তু আপনাদের সব থেকে বেশি কাজে দিবে। যে প্রত্যেক ফ্যাকাল্টি যেহেতু এডি পরীক্ষা আইবিএ নেবে, তাহলে আপনাদের কি প্রত্যেকটার সাথে কমন ফ্যাক্টর কোনগুলো, আসলে কোন কোন জায়গা থেকে সবাই প্রশ্ন করেছে, সেইগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের এই যে যতগুলো লিখিত প্রশ্ন তার একটা সম্মিলিত ছক। আপনি অ্যানালাইসিস করতে পারেন না, এই জন্য তো আমি আছি, আমি তো পেজে প্রতিনিয়ত অ্যানালাইসিস দিই। যেমন আজকে রাতে উত্তরা ব্যাংকের অ্যানালাইসিস দিব, সব সময় দেখবেন আমি অ্যানালাইসিস দিয়ে থাকি। ঠিক আছে, হ্যাঁ, বিজ্ঞানের প্রশ্ন বিসিএস এর প্রিলিমিনারি গুলো পড়লেই আপনার এনাফ, এখান থেকেই সব প্রশ্ন পাবেন। সাধারণ বিজ্ঞান থেকে সর্বোচ্চ 9টা প্রশ্ন এসেছে রিটেনে, তাহলে সাধারণ বিজ্ঞানটা পড়তে হবে মাস্ট। কি কি পড়তে হবে আমি বলে দিব, সমস্যা নাই। সদস্য সংখ্যা, সদর দপ্তর, 8টা কোশ্চেন এসেছে মাস্ট। এটা কিন্তু কোনো সবগুলো ভিত্তিক, এবার কিন্তু আইবিএ সিটিআই ইজোন যা যা বলেন না কেন সবগুলো মিলে। হ্যাঁ, তাহলে এটা আমরা 8টা, সর্বোচ্চ বাংলাদেশের ব্যাংকিং খাত 6টা, সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাস 5টা, সর্বোচ্চ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, বৈশ্বিক অর্থনীতি ও ব্যাংকিং, বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বৈশ্বিক ইতিহাস, ক্ষুদ্র ব্যবস্থা, বিভিন্ন দেশের মুদ্রা, আর খেলাধুলা থেকে 3টা। খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ, এবার তো ফিফা থেকে কোশ্চেন আসবেই, ফিফাটা একটু গুরুত্ব দিয়ে পড়েন, আর মুদ্রাটা একটু গুরুত্ব দিয়ে পড়েন। হ্যাঁ, পরিবহন ও যোগাযোগ মেগা প্রজেক্ট, তারপরে হচ্ছে মহাদেশ রাজধানী, 2টা আসছে, কম আসে এখন, আগে প্রচুর আসতো এগুলা নিয়ে, এখন একটু কম আসে, এগুলো একটু মধ্যম টাইপের। বৈশ্বিক ভূগোল, কম্পিউটার তথ্য প্রযুক্তি, আর পুরস্কার সম্ভাবনা, আর বিবিধ আছে, বিবিধ থেকে 14টা টপিক আসছে। এগুলো আসলে সপ্তাহ করতে হবে না, কিন্তু এটা বিবিধ বলতে এটা রিসেন্ট টপিক থেকে আসে, রিসেন্ট টপিকটা ভালো করে করতে হবে। তো এই দেখেন মোটামুটি আপনাদের অ্যানালাইসিস করে দিয়ে দিলাম। এই কয়টা টপিক যদি আপনি বই থেকে দাগিয়ে ফেলতে পারেন, পড়ে ফেলতে পারেন, আর 3 মাসের লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, আমি বলে দিলাম আপনি 7-8টা কমন পাবেন। আর আপনি যদি 7-8টা কমন না পান, তাহলে ধরে নিবেন যে পরীক্ষার হলে কেউই কমন পায়নি। ঠিক আছে, আপনি যদি হচ্ছে করেন, মানে আপনি যদি কমন না পান, তাহলে ধরে নিবেন পরীক্ষার হলে যে আমি সেফ, কারণ আমি কমন পাই নাই মানে কেউ কমন পাই নাই। এই কনফিডেন্সটা আপনার পরীক্ষার হলে চলে আসবে, কারণ আপনি অ্যানালাইসিস করে পড়ে গেছেন কিন্তু কমন পান নাই, তার মানে কেউ পাই নাই। যদি কয়েকজন পায়ও, তাও আমি ধরে নেব পাই নাই। তখন আপনি আদার যে টপিক গুলো, তখন আপনি কি এখানে যদি 2-3টাও পারেন, আপনি যদি 2টা-3টা পারেন, ধরে নেবেন যে বাকি সর্বোচ্চ আরেকজন 4টা পারবে, এর বেশি পারবে না। তখন আপনি কি ফোকাস ম্যাথে কিন্তু জোর দিতে পারবেন। ঠিক আছে, এরকম কনফিডেন্সটা আনতে হবে। আমাদের বিসিএস মিস যায় কেন? বিসিএস মিস যায় কেন জানেন? আমরা প্রশ্ন দেখেই বুঝতে পারি না যে আসলে প্রশ্নটা হার্ড হয়েছে নাকি ইজি হয়েছে। যদি বুঝতে পারতাম হার্ড হয়েছে, তাহলে কি আমরা কখনো 120-এর উপরে দাগাইতাম? কিন্তু আমরা ভাবি কি হয়তো অন্যরা অনেক বেশি দাগাচ্ছে, তখন আমরা কি করি 170টা দাগায় চলে আসি। পরে দেখা যায় যে আমার কারেক্ট হয়েছে 130টা, আর বাকি 40টা ভুল হয়ে আমার কি কাটমার্কটা থাকতেছে না, আমি ফেল করতেছি। তাহলে এই যে জিনিসটা পরীক্ষার হলে এনভায়রনমেন্ট তখনই বুঝতে পারবেন যখন আপনি অ্যানালাইসিস করে পরীক্ষা দিবেন। কারণ অ্যানালাইসিস করলে একটা জিনিস হয়, আমি ওই যে বললাম, অ্যানালাইসিস করে যখন আপনি পরীক্ষা দিবেন বা পরীক্ষার হলে যাবেন, তখন আপনার মাথায় একটা জিনিস কাজ করবে যে আমি তো অ্যানালাইসিস করে পড়ছি, এখান থেকে কমন আসলো না, তাইলে অন্য কেউ কমন পায়নি। কিন্তু আপনি যখন গড়ে পথটাই মানে সব পড়ে যাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন না যে প্রশ্ন সহজ আসছে, কমন আসছে নাকি কিছু হয়নি। পরীক্ষার হল থেকে বের হয়ে আফসোস করবেন। এই জন্য বারবার বলতেছি অ্যানালাইসিস ভিত্তিক, অ্যানালাইসিস ভিত্তিক, অ্যানালাইসিস ভিত্তিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে টপিক এক বাক্যে লিখিত সাধারণ জ্ঞানে সাধারণ বিজ্ঞান, আন্তর্জাতিক সংস্থা এবং ব্যাংকিং খাত থেকে প্রশ্ন আসবেই আসবে, লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে 74টার মধ্যে যে করে অ্যানালাইসিস করছি 23টা প্রশ্ন এসেছে এই টপিক থেকে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব আপু। আচ্ছা, এবার আমরা সাধারণ বিজ্ঞানটা একটু দেখে নিই কোথায় কোথায় পড়বেন। এই কয়টা টপিক পড়লে আপনার বিসিএস ও কভার হয়ে গেল,
বিসিএস এর বিজ্ঞানও কাভার হয়ে গেল, আবার রিটেনেরও কাভার হয়ে গেল, এবং অনেক সহজ জিনিস। এই কয়টা হ্যাঁ দাগাই ফেলবেন। একক, পরিমাপ, এসআই পদ্ধতি, ভৌত রাশি, আলো, শব্দ, তাপ বিদ্যুৎ, দৈনন্দিন প্রয়োগ, লেন্স, প্রতিধ্বনি, বজ্রপাত, ফিউজ এটসেট্রা। মানব দেহ থেকে পড়বেন রক্তের গ্রুপ, হরমোন, ভিটামিনের অভাবজনিত রোগ, রোগ জীবাণু ও টিকা। জৈব প্রযুক্তি থেকে পড়বেন জিন, ডিএনএ, ক্লোনিং, জিএমও, টিস্যু কালচার, জিন এডিটিং, পরিবেশ বিজ্ঞান। এটা থেকে তো প্রশ্ন আসবে, আসে না? কিয়েটো প্রোটোকল, অমুক প্রোটোকল, তমুক প্রোটোকল। এটা একটু ভালো করে পড়ে ফেলবেন। ভাইয়া ম্যাথে মার্ক মার্ক কম্পারেটিভলি অনেক কম পাই, এটা কিন্তু খুবই খারাপ। আপনি টাইমিং বাড়ান। এবং আপনাদের একটা সমস্যা আমি ম্যাথের ক্ষেত্রে খুবই ফেস করি, যে আপনারা যখন ম্যাথ করতেছেন অধ্যায়ের একটা আইবি এর একটা কঠিন ম্যাথ আসছে, যেটা 4-5 স্টেপে করতে হবে, সেইটা নিয়ে ছোড়াছুড়ি শুরু করে দেন। আরে ভাই এটা স্কিপ করেন না, ওটা পরীক্ষায় আসলো কিন্তু আপনি একটা মার্ক করলেন না, কি সমস্যা হবে? ওই টাইমটা আপনি একটা ম্যাথে যেই সময়টা দেন, ওই সময়টা আপনি আরো 10টা ম্যাথ সলভ করতে পারতেন। সবসময় কি করবেন, অধ্যায় দ্রুত শেষ করার সিস্টেম হচ্ছে কঠিন ম্যাথ বাদ দিয়ে করবেন। যেটা আপনার কাছে কঠিন মনে হবে বাদ, কারণ ওটা পরীক্ষা হলে গিয়ে এমনিতে পারা যাবে না। সহজ ম্যাথ গুলো সলভ করেন, ওইগুলো এই সিস্টেমটা যে ধরতে পারবে সে খুব ভালো করবে। আর যতদিন পর্যন্ত আপনারা কি ওই যে জোর করে শিখতে চাবেন যে আমি এই ম্যাথটা শিখেই ছাড়বো, তখনই বিপদে পড়বেন। ঠিক আছে? হ্যাঁ মাহমুদ আপু, অনেক ইম্পর্টেন্স ক্লাস ছিল, আপনি আজকে একটু লেট করছেন। তো রেকর্ডেডটা এখানেই থেকে যাবে, কোনো সমস্যা নাই, এবং পিডিএফটা তো আপনারা পাচ্ছেনই, এটা নিয়ে তো টেনশন আর নাই। তাহলে মহাকাশ থেকে আমরা কৃত্রিম উপগ্রহ, বাংলাদেশ স্যাটেলাইট, নাসা, এগুলো পড়ে ফেলবেন। পারমাণবিক শক্তি, ফিশন কি আর ফিউশন কি, আর রূপপুর আর তেজস্ক্রিয়তা, আধুনিক হচ্ছে ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়ো। দেখেন দেখেন তো পরীক্ষা, এবার একটু আপনার এক চোখে সত্য কথা সবাই কমেন্টে বলবেন, আপনি যতদিন যত পরীক্ষা দিয়েছেন, 11-20 গ্রেড হোক, তারপরে হচ্ছে বিসিএস হোক, বা যে কোনো পরীক্ষা হোক, দেখেন তো বিজ্ঞান হচ্ছে এই টপিক গুলা থেকে চোখে পড়ে কিনা। দেখেন তো, আসে না? যে হচ্ছে কোন ভিটামিনের অভাবে এ হয়, কোন ভাইরাসের অভাবে এটা হচ্ছে, এটা কি ভাইরাস, ওজোন স্তর কোনটা। দেখেন তো এই কোশ্চেন গুলো আসে কিনা, একটু চোখ বন্ধ করে ভাবেন। দেখেন এই কয়টা টপিক থেকে আপনাদের প্রশ্ন আসে, কিন্তু তারপরও আপনারা পরীক্ষার হলে পারেন না। আর একটা টপিক এখানে অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আবিষ্কার গুলা। হ্যাঁ, যে থার্মোমিটারের আবিষ্কারক কে, অমুকটা আবিষ্কারক কে, ওইটা অ্যাড করে নিন। হ্যাঁ, ওইটা থেকে কোশ্চেন আসে। তো এই হচ্ছে আপনাদের সমস্যা। সমস্যা হচ্ছে কি, আপনারা জানেন এখান থেকে পড়তে হবে, কিন্তু ওই যে সবসময় একটা মনে হয়, ইস মনে হয় বাদ পড়ে যাচ্ছে, এই ওই টপিকটা বাদ দিলাম, ওখান থেকে যদি আসে, এই যদিতেই আপনাদের শেষ করে ফেলে। যাকে ছেড়ে দিবেন চিরদিনের জন্য ছেড়ে দিবেন। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে গেছে, কিন্তু আপনি আশা করে বসে আছেন যদি ফিরে আসে। এই যদির কারণে আপনার লাইফটা কি হেল হয়ে যাচ্ছে, আপনি পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারতেছেন না, আপনি কোথাও কনসেন্ট্রেশন করতে পারতেছেন না। কিছুদিন পরে সে কি করলো, ভালো একটা জায়গায় বিয়ে করে নিল, তাহলে আপনার এদিকেও গেল ওইদিকেও গেল। ঠিক পরীক্ষা হলো তাই হয়। আমরা বলি কি, যদি আসে, তো দেখা যায় পরীক্ষা আসলো না, কিন্তু যদির জন্য ওই টপিকটা পড়তে গিয়া আমরা একুলো হারাইছি, ওকুলো হারাইছি। তো এটা কখনো করবেন না, এটা আপনাদের লাইফের বড় একটা ক্ষতি করে দিবে। সবসময় চেষ্টা করবেন যে, আমি যখন চাকরির প্রিপারেশন শুরু করি, তখন আমার প্রথমে যে কথাটা আমি শুনেছিলাম, যে চাকরির প্রস্তুতি হচ্ছে এমন একটা জায়গা যেখানে কি পড়তে হবে এটা জানা জরুরি না, কি বাদ দিতে হবে সেটা জানা জরুরি। তো আপনাদের সবসময় উচিত কি পড়তে হবে এটা না, কি বাদ দিতে হবে এটা জানা। ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট। আর সবাই হচ্ছে পোস্টে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আপনারা মানিক ভাইয়ের ক্লাস করছেন, অথচ অন্য স্যারের থেকে আমার ভিডিওতে যদি মানে লাভ রিয়াক্ট কম থাকে, তাহলে তো আমি ব্যর্থ। এই যে 1 ঘন্টা আপনাদের সাথে এত সুন্দর আলোচনা করলাম, কিন্তু আপনারা লাভ রিয়াক্ট যদি না দেন, আমি কিন্তু কষ্ট পাবো। ঠিক আছে? আচ্ছা, বইয়ের কথা আমি হচ্ছে এখানে বলতে পারবো না এটা, কারণ আমি একটা যেহেতু প্ল্যাটফর্মে আছি, আমি অ্যানালাইসিস করে অবশ্যই আমার পেজে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন, কারণ ওইটা আমার একটা স্বতন্ত্র জায়গা। কিন্তু এখানে কিন্তু স্বতন্ত্র না, কারণ এখানে জিকের জন্য বহুত লেখকের বই আছে। এখানে মানে কারোর পার্সোনালি বলা মানে আরেকজনকে ছোট করে দেওয়া, এটা বলা উচিত হবে না। হ্যাঁ, আচ্ছা। তো আমরা নেক্সটে দেখি, আন্তর্জাতিক এগুলো দাগায় নিবেন। এটা কি আপনার কি কি হয়ে যাচ্ছে, বিসিএস হয়ে যাচ্ছে, বিসিএস এ 4-5 মার্ক পেয়ে গেলেন, ব্যাংকেও পেয়ে গেলেন 3-4 মার্ক, আবার রিটেনেও পেয়ে গেলেন। এখন অনেক টপিক পড়তে হয় না, এইগুলো পড়লে আপনি কমন পাবেন, অনেক বেশি পড়তে হবে না। ঠিক আছে তমা আপু? আচ্ছা, তো জাতিসংঘ, অঙ্গ সংস্থা, ইউনেস্কো, ডাব্লিউএইচও, এই যে আমি দেখাই দিছে, এত বললে 1 ঘন্টা ধরে বকাবকি করলে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি। তো দেখে ফেলেন। আচ্ছা, তারপর জোট সংস্থা, সার্ক, বিমস্টেক, আসিয়ান, ওআইসি, এগুলো জানে সবাই, কিন্তু এখন যদি আপনি দেখেন খুঁজতে যান কত টপিক, তাই না?
মনে হয় 100টার বেশি টপিক আছে এই যে আন্তর্জাতিক সংস্থা নিয়ে। এত তো আমার পরীক্ষায় আসে না, তাহলে কেন আমি এত পড়তে যাব? আমরা সবসময় চেষ্টা করবো যতটুকু আসে ততটুকু, যতটুকু প্রয়োজন ততটুকু। কমেন্টে লাভ রিয়াক্ট দিলে হবে না, শুধুমাত্র পোস্টেও রিয়াক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সবাই বলতেছে কি রে ভাইয়া তো এরকম রিয়াক্ট চায় না, কিন্তু চাচ্ছে কেন? এটা আমার একটা মান সম্মানের ব্যাপার না? আমি একটা আজকে পাবলিক প্লেসে হচ্ছে এই ক্লাস নিচ্ছি, অন্যদিন তো আমি সিক্রেটে ক্লাস নিই, তাহলে একটা মান সম্মানটা বাঁচাইতে হবে না ভাইয়ের? আচ্ছা মজা করলাম, যাই হোক। আপনারা সবাই আমার অনেক প্রিয়, আর আমি জানি যে যারা আমাকে ভালোবাসেন সবাই হচ্ছে আহ এমনিতেই ভালোবাসেন। ভাইয়ের ক্লাস ভালো লাগুক খারাপ লাগুক, ভাইয়ের কথা শোনার জন্য হইলেও আসেন, আমি জানি এটা। তো এইটাই হচ্ছে ফ্যাক্ট। আর আমি যেহেতু লং ক্লাস নিয়েছি, অনেক ভুল ত্রুটি হতে পারে, কথার মধ্যে যদি কোনো বেয়াদবি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা শেষ করি, হ্যাঁ। প্রতিটি সংস্থার জন্য মনে রাখতে হবে, কি কি মনে রাখতে হয় দেখেন। আপনি পড়বেন, কিন্তু আমরা কি বলি, সব পড়া শুরু করি যে কতগুলো অ্যাটম বোম হইছে, কি হলো না হলো। ভাই এগুলো কি আসে পরীক্ষায়? এগুলো রিটেন প্রিলি সব জায়গায় লাগবে, রিটেন প্রিলি সব জায়গায় লাগবে, কিন্তু যেহেতু রিটেন করতেছি, রিটেনের জন্য আলোচনা করতেছি। কারণ একটা জিনিস মনে রাখবেন যে রিটেনের জন্য যেটা পড়তে হবে সেটা প্রিলির জন্য মাস্ট পড়তে হবে, প্রিলির জন্য যেটা পড়তে হবে সেটা রিটেনের জন্য সব পড়তে হয় না। তার মানে রিটেন হচ্ছে প্রিলির জন্য মাস্ট, কিন্তু প্রিলিটা রিটেনের জন্য মাস্ট না। তার মানে এই টপিকগুলো সব প্রিলির জন্য 100%। ঠিক আছে। প্রিলির অ্যানালাইসিসটা আমি একদিন নেক্সট দিন ক্লাস নেবো ভাইয়ের বলে, আর একটা লাইভ ক্লাস নেবো, ভাইকে বলেছি যে ভাই যেহেতু আজকে রিটেন নিয়ে আলোচনা করবো, নেক্সট দিন আমাকে একটু প্রিলি নিয়ে আলোচনা করে দিয়ে দেন। আর সবাই সবাই জব গাইডলাইন্সে সাবস্ক্রিপশন করে নিবেন, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, কারণ খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম করছে কাবিল মাহমুদ ভাই, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। লিঙ্কটা কমেন্টে দিয়ে দিতে বলবো ভাইকে, আমি এখনই বলতেছি যে ভাই যেন লিঙ্কটা কমেন্টে দিয়ে দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কমেন্ট বক্সে ভাইয়া হচ্ছে আপনার জব গাইডলাইন্স এর ওয়েবসাইটের লিঙ্কটা এবং হচ্ছে বাকি লিঙ্কগুলো দিয়ে দেন। আচ্ছা আমি ভাইকে বলে দিয়েছি, ভাই একটু পরে দিয়ে দিবে, সবাই জয়েন করে যাবেন। আসলে আমাদের যাদের পড়াশোনা শুরু হয়েছে, আমরা যার মানে ব্যাংকের প্রিপারেশন, আমাদের জেনারেশনটা ম্যাক্সিমামই হচ্ছে কাবিল মাহমুদ ভাইয়ের ব্যাংকার সিলেকশন গাইড থেকে এবং তার ছোট ছোট কোর্স থেকে, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সটে আমরা দেখি আর কি কি আছে। বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে এগুলো পড়ে ফেলবেন, হ্যাঁ। আর হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে এই কয়টা টপিক পড়ে ফেলবেন, আর আন্তর্জাতিক সংস্থা থেকে এই কয়টা টপিক, এই আর কি মোটামুটি শেষ। আর এখানেও আচ্ছা আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, হ্যাঁ। এই যে বাকি টপিক থেকে কি কি পড়তে হবে, খুব সুন্দর একটা অ্যানালাইসিস, দেখেন অনেক কিছু আছে। শিল্প বাণিজ্য থেকে মানে কোন টপিক থেকে কি কি পড়তে হবে আমি মানে এমসিকিউ প্লাস রিটেন অ্যানালাইসিস করে সবগুলো অ্যাড করে দিয়েছি। তো এইগুলো আপনাদের অনেক হেল্প করবে পরীক্ষার আগে। এইগুলো যা দিয়েছি না, আপনি বিশ্বাস করেন, আপনি যদি 1-2 দিন পড়েন আপনার আর কিচ্ছু বাকি থাকবে না, 2 দিনের পড়াও না যা দিয়েছি। অথচ এটা যখন আপনি একা একা পড়তে যাবেন বা গুছাতে যাবেন অনেক কঠিন মনে হবে। তো এইটা হচ্ছে অনেক থ্যাংক ইউ লিজা আপু, থ্যাংক ইউ মিতু আপু। তাহলে এই হচ্ছে সব এটা স্ন্যাপ দিয়ে নেবেন, এটা একটু এই টপিক এইটুকু একটু স্ন্যাপ দিয়ে নিতে পারেন, যদিও দিয়ে দিব। এই যে এই টপিক গুলো, হ্যাঁ, এইটা হচ্ছে মেন সাজেশন প্রিলি রিটেনের। এই যে এইগুলা পড়তে হবে, অনেক সময় বলে না ভাই দাগাই দেন, এই যে এইটাই হচ্ছে অনেক কষ্ট করে অ্যানালাইসিস করছি, দেখেন। আর শেষে হচ্ছে কিভাবে লিখতে হয়, এটাই মুখে মুখে বলে দেই। আহ, লিখতে হবে হচ্ছে সব সময়, যে প্রশ্ন থাকে তাহলে 1 থেকে 2 বাক্যে, যদি আপনাকে বলে যে হোয়াট ইজ চেক, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে হোয়াট ইজ ব্যাংকিং, তখন আপনাকে ব্যাখ্যা দিতে হবে। কিন্তু যদি সাল চাই, কোনো সংখ্যা, কোনো স্থানের নাম, শুধুমাত্র নাম লিখবেন এক কথায়। যে রহিমের বাবার নাম কি, তাহলে লিখবো যে কুদ্দুস। হুম। তারপরে যদি বলে মিতু আপুর হাজবেন্ডের নাম কি, আমরা লিখবো হচ্ছে কি লিখবো, মনে করে শুধু নামটা লিখে দিব, ঠিক আছে? এই আর কি। থ্যাংক ইউ কলি আপু। আচ্ছা, তারপরে এক শব্দে চাওয়া উত্তর আমরা এক লাইনে ব্যাখ্যা দিব। প্রশ্নের ভাষা যদি ইংরেজিতে হয় ইংরেজিতে উত্তর, বাংলায় বললে বাংলা, না হলে উত্তর কেটে দিবে। পয়েন্ট টু বি নোটেড ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ, যে বাংলায় হলে বাংলায়, ইংরেজিতে হলে ইংরেজিতে। সংস্থা সংক্রান্ত সবসময় প্রতিষ্ঠাকাল আমরা সদর দপ্তর জানলেই হয়ে যাবে। যখন আমরা রিটেনের জন্য পড়বো শুধু সদর দপ্তর এবং প্রতিষ্ঠাকাল এবং বাংলাদেশ কবে যোগদান করেছে সেটা পড়ে নিলেই শেষ। তার মানে টপিকের কিন্তু অনেক অনেক পড়া লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, এক্সাম ব্যাচ শুরু করব, কোনো টেনশন নাই, এক্সাম ব্যাচ নিয়ে তো আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি। আচ্ছা, কিন্তু রিটেন এক্সাম বেস হচ্ছে কাবিল মাহমুদ ভাইয়েরটাই ভর্তি হবেন, খুব ভালো। কারণ হচ্ছে কি দেখেন, আমি যদি রিটেন এক্সাম বেস করি সেক্ষেত্রে আমার একা খাতা দেখতে হয়, কিন্তু আপনি যদি এখানে মাত্র সেই আমার থেকেও কম টাকায় ভর্তি হবেন, অনেক কম টাকায়, আপনার বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর, ডিরেক্টর, এডি,
ডিএডি সবাই দিয়ে খাতা দেখাবে। তার মানে কি আপনার খাতাটা কতটুকু মূল্যায়ন হবে এটা আপনি একটু বোঝেন। এই জন্য রিটেনের জন্য আমি সবসময় কাবিল মাহমুদ ভাইয়ের এটাকেই বলবো। আর প্রিলির জন্য আপনি যে কোনো জায়গায় পড়তে পারেন, ঠিক আছে। আর সাম্প্রতিকের জন্য এগুলো একটু পড়ে ফেলবেন। তো এই হচ্ছে আমাদের দা এন্ড। ও আরো কিছু দেওয়া আছে, দেখে নিন, অনেক কিছু, অনেক অ্যানালাইসিস ভাই। তো এই শীটটা মূলত মোট 16 পেজ, হ্যাঁ বেশি না, 16টা পেজ। এই 16টা পেজ যদি অ্যানালাইসিস কেউ ভালো করে পড়ে, প্রিলি রিটেন দুটো তো কাভার হবেই, এবং খুব গোছালো একটা জিনিস হয়ে যাবে। এখন এর সাথে যদি চান যে ভাইয়া আপনি যদি একটা শীট তৈরি করে দিতেন, যদি এই টপিকের উপর আপনার একটা শীট থাকতো, তাহলে তো আর আমাদের বই ঘাটা লাগতো না, প্রিন্ট করে নিতাম। হ্যাঁ আমি সেটাও করে দিব, আমাকে 2 দিন সময় দিতে হবে, নেক্সট ক্লাসের আগেই আপনাদের এটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে। আচ্ছা স্যার, এগুলোই প্লির জন্য পড়া শুরু করুন। হ্যাঁ অবশ্যই এইগুলাই প্লির জন্য পড়া শুরু করে দেন, এই পড়লে আর লাগবে না, আমি একটা অ্যানালাইসিস দিয়ে দিব। রিফারানি আপু কি লিখেছে দেখি। স্যার অনেস্টলি বলছি, রিসেন্টলি আপনার ভিডিওগুলো দেখলে অনুপ্রেরণা পাই, আমি পড়াশোনা নিয়ে হতাশ হয়ে যাচ্ছিলাম, আপনি বাস্তবিকভাবে থ্যাংক ইউ। আমি আমি হচ্ছে বেস্ট টিচার কখনো হইতে চাই না, কারণ আমি বেস্ট টিচার কখনো হইতে পারবো না, আর আমার অত যোগ্যতাও নাই, আমি জাস্ট একটা অফিসার অফ সোনালী ব্যাংক, তাই না। যদিও অনেকবার এসোতে ভাইবা দিয়েছি, প্যানেলের অপেক্ষায় আছি। যদিও ব্যাংকে জব করলে যারা আমার সিচুয়েশনে আছে তারাই জানে যে একবার অফিসারে জয়েন করলে, এবং যদি একেবারে অল্প বয়সে চাকরি পেয়ে যায় তার কত সমস্যা। আমি অনার্স কমপ্লিট করে মাস্টার্স এর আগেই অফিসারে জয়েন করে ফেলছি। এটা ছিল আমার লাইফে সব থেকে একটা বড় ভুল, যদিও তখন আমার কাছে খুব আনন্দের একটা জায়গা মনে হয়েছিল, কারণ কি, যে চাকরি পেয়ে গেছি এত দ্রুত। কিন্তু এই অফিসারে জয়েন করার ফলে আমার যেটা হয়েছে, আমি আর পড়াশোনার সুযোগ করতে পারি নাই। আমি জানি, এখনো জানি, আমি জানি যে এডি হইতে গেলে কি পড়তে হবে, আমি অ্যানালাইসিস করতে পারি যে আমি বিসিএস ক্যাডার হইতে গেলে কি পড়তে হবে। শুধু জানলে কি হবে, পড়তে হবে না, অবশ্যই পড়তে হবে। এই যে আপনারা আজকে জানলেন, জেনে কি কাজ হবে, অবশ্যই পড়তে হবে। যতদিন পর্যন্ত আপনি না জানবেন ততদিন আপনি কিন্তু জব সুইচ করতে পারবেন না। কিন্তু যখন দেখেন, আমি যখন অফিসার হয়েছি, তখন আমাকে নিয়ে আমার ভার্সিটি কলেজে আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল, কারণ আমি পরপর খালি জব পাচ্ছিলাম। প্রথমে পেলাম কি, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে, তারপরে অফিসার, নিবন্ধন, স্কুল, কলেজ, তারপর জনতা ব্যাংক, আরসি, তারপরে সোনালী ক্যাশ, মানে পরপর খালি হইতেই আছে, হইতেই আছে। যেই জয়েন করলাম, তারপর খালি প্রিলি দিচ্ছি, রিটেন দিচ্ছি, কিন্তু দেখেন ফলাফল পাচ্ছি না। এর কারণ কি? এর রিজন হচ্ছে অন্যরা পড়তেছে 18 ঘন্টা, আর আমি পড়তেছি কি 30 মিনিট, ঠিক আছে। তো এই জন্য আপনারা কিন্তু এখনো চাকরিতে ঢোকেন নাই, আপনারা এখনো ফ্রি আছেন, আপনারা নিজেদের ওই লেভেলে নিয়ে যান, আপনাদের সুযোগ আছে। আপনারা চেষ্টা করেন যে বড় সেক্টর শুরুতে যেন বড় জায়গায় ঢুকতে পারেন। হ্যাঁ, আমার মতো কেউ যেন বিপদে না পড়েন। কিন্তু যাদের এজ লাস্টের দিকে, তাদের জন্য তো আসলে অফিসার জেনারেল বলেন আর যাই বলেন একটা সোনার হরিণ। যাদের বয়স আছে তারা খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন, যেন একেবারে এসওতে ঢুকতে পারেন বা এডিতে ঢুকতে পারেন। আপনাদের জন্য অনেক দোয়া, ঠিক আছে। আমার কখনো রিগ্রেট হয় না যে আমি এখানে আছি, কারণ আমার বাবা মার শখ ছিল যে আমি সোনালী ব্যাংকে জব করব, আমি সেটা পেয়েছি, ইটস মোর দ্যান এনাফ। এবং আমি হচ্ছে পার্ট টাইম কিছু করে আমি বাকিটা কাভার করে নিতে পারবো। আর কি পার্থক্য কি, এসও আর ওজির মধ্যে পার্থক্য কি? 4 বছরের পার্থক্য। তো আমি যদি 25 বছরের চাকরি না পেয়ে 30 বছরের চাকরি চাকরি পাইতাম, কিন্তু এখানে আমার 5 বছরের একটা গ্যাপ হয়ে যাইতো, তাই না? তো 5 বছরের গ্যাপ তো না, আমার তো দরকার কি 4 বছরে আমি এসও হয়ে যাচ্ছি অটো। আমি এই জন্য কোনো আফসোস নাই, কিছু নাই। একটাই আফসোস থেকে যাবে যদি ওইটা না হইতে পারি। পরে আপনাদের প্ল্যান নিয়ে বলবো, কখনো নিজের প্ল্যান হচ্ছে রিভিল করতে হয় না। তো এই হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস, আর এইটাই হচ্ছে ইয়ে। তো হচ্ছে এই যে আমরা একটু এই যে স্যার দিয়ে দিয়েছে, দেখেন কত, আমি একটু পড়ে দেই হ্যাঁ সবার জন্য। দেখেন বিবিএডি শর্ট কোর্সে যা যা থাকতেছে, কোন কোন স্যার রাখছে দেখেন। খায়রুল স্যার, প্রতীক স্যার, শাকিল স্যার সব জয়েন্ট ডাইরেক্টর, তারপরে আমাদের সুমন সেন স্যার রিটেনের বস, মেহেদি স্যার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সুজন স্যার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তানজিম স্যার ডিএডি, শাওন স্যার, ও শাওন স্যার তো সবাই চেনেন, বাংলার বস। মিজান স্যার আছে, তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আছে মিজান স্যার, হ্যাঁ। আর মানিক স্যার আছে হচ্ছে জিকে ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের এখানে। এই হচ্ছে ওকে। তো এই যে আপনারা লিঙ্কে সবাই ক্লিক করলে ওখানে পুরো ওয়েবসাইটের জায়গাও পেয়ে যাবেন এবং সবকিছু পেয়ে যাবেন। এবং আর যে কোনো সমস্যা কিছুতে আমাকে জিজ্ঞাসা করবেন, কাবিল মাহমুদ ভাইকে জিজ্ঞাসা করবেন, আর সব রকম সলিউশন পাবেন। আমি একটা আপনাদের এনশিওর করতে পারি যে আপনারা কখনো আমার কাছে অথবা কাবিল মাহমুদ ভাইয়ের কাছে যে কোশ্চেন করে 10 দিন পরে হোক 15 দিন পরে হোক আপনারা অ্যান্সার পাবেনই, কারণ আমি এটা আমার দুঃসময় আমি কিন্তু এই জিনিসটা পেয়েছি, আমি বিশ্বাস করি যে এখনো পাবেন। তো এই শীটটা আমি ভাইকে দিয়ে দেওয়ার কথা বলতেছি, হ্যাঁ। সবাই হচ্ছে, আর ওই যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, সবাই একটু লিঙ্কটাতে অবশ্যই ঢুকবেন, ঢুকে একটু রেজিস্ট্রেশন করে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোনো কোশ্চেন আছে লাস্ট টাইমে? এখন মোটামুটি আমরা 70 জন আছি, তো কারো কোনো কোশ্চেন থাকলে করেন। জিকের বাইরেও যদি বলেন
তাও আমরা করবো। হ্যাঁ, শীট দিয়ে দিবে, শীট নিয়ে কোনো টেনশন নাই, আমি স্যারকে বলে দিচ্ছি। স্যার, একটা ফুল শিট সলিউশন হলে আমাদের জন্য অনেক উপকার হয়, সবকিছু বইয়ে অনেকগুলো টপিকস নেই স্যার, প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এটা কিন্তু নিজেই বলেছি যে আপনারা যদি বলেন আমি এটা দিব। আর কারোর কোনো কিছু যদি চাওয়ার থাকে বলতে পারেন। মনে হয় আজকে আর কারোর কোনো চাওয়া নাই, তাহলে কি আমি চলে যাব? তাহলে আজকের মতো কি বিদায় নিয়ে নিই, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ফ্রি ক্লাসে আমি ভাইকে রিকোয়েস্ট করব আমাকে যেন ব্যাংকিং পুরো টপিকের উপরে কিভাবে রিটেন প্রিপারেশন বা হচ্ছে আদার প্রিপারেশন নিতে হয় সর্ব একটা ফুল প্রিপারেশনের গাইডলাইন্স দেওয়ার সুযোগ দেই। অবশ্যই এত বড় একটা পেজে যদি আমি ক্লাস নেই, অনেকে জানতে পারবে, এটা একটা বড় বিষয়। তো এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, দ্রুত জব পেয়ে যান। সবার জন্য এত 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 দোয়া যে দ্রুত জব পেয়ে যান, বেকার যেন কেউ না থাকে। ব্যাংকে চাকরি করতে হবে এমন না, আপনি ব্যাংক, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি 11 গ্রেড 20 গ্রেড যাই পান, কারণ সামনে পে স্কেল থাকবে, কোনো সমস্যা নাই, সব পাবেন। ঠিক আছে, অনেক দোয়া রইল আপনাদের জন্য। আহ অনেক দোয়া রইল। অবশ্যই আপু, অবশ্যই শুরু করব। এবং হচ্ছে আমি তাহলে শেষ করি। হ্যাঁ, অনেকক্ষণ গল্প করলাম আপনাদের সাথে, আপনাদের সাথে কথা বললে আমি সেই আমার পুরোনো দিনে চলে যাই, কারণ আমি লাইফে প্রচুর টিউশনই করছি। তো তো ওই টিচিং লাইফটা অনেক মনে পড়ে। আমি ব্যাংকিং প্রফেশনের থেকে টিচিং প্রফেশনটাকে খুবই নিজের অ্যাডপ্ট করে নিয়েছি। এই জন্য অনেক সময় মনে হয় যে এনটিআরসি কলেজে জয়েন করে ফেলি, কিন্তু বাস্তবতা তো একটু ভিন্ন। এই জন্য সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের আদাব জানাচ্ছি।